আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, ভাইয়া তোমাদের জন্য এসএসসি 2026 সালের ঢাকা বোর্ডের এমসিকিউগুলোর সমাধান ক্লাস নিয়ে আসছি, যেটা তোমাদের সবাইকে করতে হবে। কারণ ক্লাস 9 হোক, 10 হোক, অথবা প্রি টেস্ট, টেস্ট, যে কোনো পরীক্ষায় টিচারদের সবচেয়ে ফেভারিট কোয়েশ্চেন হচ্ছে রিসেন্টলি আসা বোর্ড প্রশ্নগুলো। বুঝতে পারছো? এখন ভাইয়া এটা তো তোমাকে সলভ করে দিবই, এটার মতো যত সিমিলার টাইপের প্রশ্ন আছে সেই রিলেটেড ইনফরমেশনগুলো দিব। তোমার কাজ হচ্ছে এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে 10-15 মিনিট সময় নিয়ে দেখা, তাহলে তোমার এমসিকিউ এগুলো তো ক্লিয়ার হবেই। পরবর্তীতে আরও যদি কিছু এমসিকিউ এগুলোর মধ্যে আসে সেগুলো পারবা। এবার কমেন্ট করে জানাইতে পারো ভাইয়া তোমার আর কি দরকার, সবই তোমাদের দেওয়ার জন্য ভাইয়া সবসময় প্রস্তুত হয়ে মাঠে নামছি আর কি। তো এবার দেখো ঢাকা বোর্ড 2026-এর যে প্রশ্নটা, প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি যান্ত্রিক শক্তি। প্রথমে আমি বলতে চাই এটা কোন অধ্যায় থেকে আসছে। এটা আসছে ভাইয়া অধ্যায় 4 থেকে। এটা আসছে অধ্যায় 4 থেকে, ঠিক আছে, কাজ ক্ষমতা শক্তি। তো আমরা জানি যান্ত্রিক শক্তির প্রকারভেদ হচ্ছে দুইটা, ঠিক আছে। একটা হচ্ছে স্থিতিশক্তি, মানে যেটাকে বিভব শক্তি বলবো, আর আরেকটা হচ্ছে গিয়ে গতিশক্তি। তো এখানে যান্ত্রিক শক্তি কোনটি, সেটা হবে কি বলতো, গতিশক্তি। বুঝতে পারছো? এবার আসো, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি। শর্টকাট কি, যেই মাধ্যমটা যত কঠিন শব্দের বেগ তত বেশি। তো তুমি একটু যদি খেয়াল করো, এখানে প্লাজমা আছে। প্লাজমা কি, এটা বরে বলতেছে, এখানে দেখো পানি তরল, আচ্ছা, নাইট্রোজেন গ্যাস, আচ্ছা, তামা কি কঠিন। আর প্লাজমা হচ্ছে গ্যাসের পরের স্টেটটা। গ্যাসকে যদি তাপ দেওয়া হয়, অতিরিক্ত তাপে পরে ওই পদার্থের চতুর্থ অবস্থা পাওয়া যায়, সেটাকে বলি প্লাজমা। তাহলে ওইটা অবশ্যই গ্যাসের থেকেও পাতলা। তাহলে আমি যেটা পাইলাম সবচেয়ে কঠিন কি, তামা। তাহলে শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে তামায়। তো এর বাইরেও তোমাদের একটা ছক ভাইয়া দিয়ে দিছে, এই যে দেখো কোন মাধ্যমে শব্দের বেগ কত, তোমরা এটা একটু মুখস্থ করে ফেলো, তাইলেই হবে। একটা এমসিকিউ, এটা অনেক বোর্ডে আসছে, 2026-এর অনেক বোর্ডে আসছে, তোমাদের অনেক বোর্ডে আসবে, এটা একটু দেখে নিবা। এবার আসো, নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ রয়েছে কোথায়। তাহলে নিউটনের তৃতীয় সূত্রটা কি, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আমরা যদি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করি, ওই বস্তুটা আমাদের সমপরিমাণ বল রিটার্ন দেয় যদি ওর সক্ষমতা থাকে। ধরো বালুর মধ্যে দিলে তো আর থাকবে না, এই জন্য বললাম আর কি। ধরো পানিতে হাঁটতে পারবা না, কারণ তুমি পানিতে যতটুকু বল দাও, পানি তোমাকে বিপরীত দিকে ততটুকু বল দিতে পারে না, কারণ পানির কণাগুলো সরে যায়। তো সেটাই বলতেছিলাম, যে সক্ষমতা আছে সেই সকল প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা ছিল নিউটনের তৃতীয় সূত্র। এখন নৌকা থেকে লাফ দেওয়ার সময় আমরা নৌকাতে পেছনের দিকে একটা বল দেই, নৌকা আমাদের সামনের দিকে একটা বল দেয়, যার কারণে আমরা সামনে চলে যাই। ঠিক আছে, নৌকা থেকে লাফ দেওয়ার ক্ষেত্রে এবার পৃথিবীর চারদিকে চাঁদের আবর্তন। তো পৃথিবীর চারদিকে চাঁদ আবর্তন করে, এটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ বলের কারণে। তো এটাকে আমরা অভিকর্ষ বলি অভিকর্ষজ বলের কারণে। তো এইখানে কিন্তু নিউটনের তৃতীয় সূত্র কোনো কাজ নেই, তেমন এটা কারেক্ট অপশন না। আবার রকেট উড্ডয়নে রকেট গ্যাস দিয়ে নিচের দিকে তোমার হচ্ছে বল দেয়, আর ওই গ্যাসের যে নিচের দিকের বলের কারণে রকেটটা আবার উপরের দিকে একটা বল লাভ করে, যার কারণে রকেটটা উপরের দিকে উঠে, তাহলে রকেট উড্ডয়ন। ঠিক আছে, তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 ও 3 পারলাম, খুব সুন্দর। এবার আসো, এটা তো তোমাদের বললামই। এবার আসো হচ্ছে ক্ষমতা বাই বল ইকুয়াল টু কি। ক্ষমতা বাই বল এটা বোঝার আগে, ক্ষমতাকে প্রকাশ করা হচ্ছে পি দিয়ে, হ্যাঁ। আর এটা ছিল আমাদের কোন চ্যাপ্টারের প্রশ্ন, এটা ছিল হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। আর এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। বুঝতে পারছো, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। এবার আমাদের বললো ক্ষমতা। তো ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? ক্ষমতাকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দিয়ে। তাহলে পি এর সূত্রগুলো তোমাকে আমি লিখে দিই। W/T, কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাওয়া যায়। আবার ডাব্লুকে আমরা বলতে পারি হচ্ছে mgh/T, যখন এটা হচ্ছে বিভব শক্তিতে রূপান্তরিত হয়। এবং যখন আমরা হচ্ছে বল এবং সরণের গুণফল হিসেবে চিন্তা করি, তাহলে কাজকে লেখা যায় Fs/T। আচ্ছা, এবার দেখো S/T কে আবার কি লেখা যায় বলতো, FV। তেমন উপরে আছে ক্ষমতা, নিচে আছে বল, কোন সূত্রটা ফেললে সবচেয়ে কাজে আসবে? এই যে এইটা। তাহলে আমি উপরে ক্ষমতার সূত্র ফেলি হচ্ছে FV, উপরে ক্ষমতা, আর নিচে হচ্ছে বলকে কি দিয়ে প্রকাশ করি, এফ। তাহলে এফ আর এফ কাটা, তাহলে এখানে আমরা ক্ষমতা বাই বল পাইতেছি হচ্ছে গিয়ে কি বলতো, বেগ। এই যে এখানে আমরা কি পেলাম, বেগ। বুঝতে পারছো? তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই প্রশ্নটা আসছে অধ্যায় 1 থেকে। তো অধ্যায় 1 থেকে এটা কি বলছে, স্লাইড ক্যালিপাসের সাহায্যে, দেখো স্লাইড ক্যালিপাস, স্ক্রু গজ, এই রিলেটেড যত সূত্র আছে এই যে স্লাইডে কিন্তু আমি অ্যাড করে দিছি। ঠিক আছে, তোমরা যখন স্লাইডটা পাবা, এই যে সবগুলো সূত্র সংজ্ঞা সহ সবকিছু পেয়ে যাবে। তো তোমরা এটা একটু পড়ে ফেলো, হ্যাঁ। ক্লাসটা ছোট করার জন্য আমি এগুলো আর ব্যাখ্যা করতেছি না। এখানে হচ্ছে দেখো কি আছে, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত মিলিমিটার। তো উদ্দীপকটা আবার পড়ি। স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি ঘনকের ধার পরিমাপে মূল স্কেলের পাঠ, দেখো মূল স্কেলের পাঠকে প্রকাশ করা হচ্ছে এম দিয়ে। তাহলে একটি স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি ধারকের ধার পরিমাপে মূল স্কেলের পাঠ
এবং ভার্নিয়ার সমাপতন। তো মৌলিক স্কেলের পার্টকে এম দিয়ে প্রবেশ করা হয়, সেটা দেওয়া হচ্ছে 5 মিলিমিটার। এরপরে দেখো মূল স্কেলের পার্ট, এরপরে কি ভার্নিয়ার সমাপতন। তো এই ভার্নিয়ার সমাপতন কোনটা? এটা। তো ভার্নিয়ার সমাপতন এটাকে লেখা হচ্ছে ভি দিয়ে। তো ভি সমান সমান কত দেওয়া আছে বলো তো? 16। ওকে। এবং ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করা হচ্ছে ভিসি দিয়ে। তাহলে ভিসি ইকুয়াল টু লেখা হয় কত? ভার্নিয়ার ধ্রুবক 0.025 মিলিমিটার। তাহলে 0.025 মিলিমিটার। ভাইয়া ভার্নিয়ার সমাপতনের কোনো একক হয় না, হ্যাঁ। এবার দেখো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তো এটাকে প্রকাশ করা হচ্ছে এন দিয়ে। তাহলে এন সমান সমান কত দেওয়া আছে? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। ওকে। আচ্ছা, আর কি আছে? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত মিলিমিটার? তো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে প্রকাশ করা হচ্ছে এস দিয়ে। তো এস সমান সমান আমাদের কত, সেটাই আমাদের চাইছে। ওকে। তো আমরা জানি মূল ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল টু হচ্ছে এস বাই এন। তাহলে এখান থেকে আমরা এস ইকুয়াল টু পেয়ে যাবো ভিসি ইন্টু কি বলতো? এন। এখন এই ভিসি এর মান কত? ভিসি এর মান হচ্ছে 0.025 আর এন এর মান হচ্ছে গিয়ে 20। তুমি যদি বসায় দাও তাহলে তুমি পাবা 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত মিলিমিটার? 0.5 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমরা এই জিনিসটা আমাদের পরবর্তী পেজেও লাগবে। তো পরবর্তী পেজে এখানে যদিও লেখা ছিল, এগুলো মুছে দিয়ে আমি নতুন করে নিয়ে আসি যেগুলো আমরা লিখছি। তো এই যে এখানে এটাকে নিয়ে আসলাম। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে একটা বহুপদী আসছে, বসে ঘনকের পরিমাপকৃত ধার 5.4 মিলিমিটার হবে কিনা। এটার ক্ষেত্রে দেখো যন্ত্রটির সাহায্যে ঘনকের পরিমাপকৃত ধার 5.4 মিলিমিটার হবে কিনা। একটা ঘনকের পরিমাপকৃত ধার মানে হচ্ছে তার বাহু, মানে সাইডের বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি। তাহলে এল ইকুয়াল টু সূত্র হচ্ছে আমাদের এম প্লাস হচ্ছে ভিসি ইন্টু কি বলতো? ভি। এম কি? এম হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা, প্রধান স্কেলের পরিমাপকৃত দৈর্ঘ্য 5 প্লাস হচ্ছে ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক 0.025 আর ভি হচ্ছে গিয়ে আমাদের ভার্নিয়ার সমাপতন কত? 16। আচ্ছা, এই মানগুলো বসাই দিয়ে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি যেখানে পাবো 5 প্লাস 0.025 ইন্টু হচ্ছে 16 পাইলাম 5.4। কত পাইছি বলো তো? 5.4 মিলিমিটার। ওকে, প্রথম অপশন আমাদের কারেক্ট। এবার হচ্ছে ঘনকের আয়তন কত। তো আয়তন বের করার সূত্রটা আমরা এখানে একটু যদি ফেলি, ঘনকের আয়তন, তো আয়তন বের করার সূত্র কি? দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আয়তন বের করার সূত্র হচ্ছে জাস্ট বাহু কিউব। তো এখানে আমি আয়তন লিখলাম, বাহুকে জাস্ট কিউব করে দিলাম। তো বাহু হচ্ছে আমাদের 5.4, এটাকে যদি কিউব করি আমাদের যেটা অ্যান্সার আসবে, শিফট অ্যান্সার কিউব চাপে দিলাম 157.46, 157.464। ভাইয়া এটা তো ছিল মিলিমিটার ইউনিটে, তাহলে এটা আছে কিসে বলো তো? মিলিমিটার কিউবে। এখন মিলিমিটার কিউব থেকে যদি তুমি সেন্টিমিটার কিউবে যাইতে চাও তাহলে তোমাকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 10⁻³ দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছো? কারণ মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য 10 দিয়ে ভাগ করা লাগে, তো এখানে তো 10 3টা, তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে 157.464 ইন্টু 10⁻³ তো এটাকে যদি আমি গুণ করি ইন্টু 10⁻³ দিয়ে, তাহলে আমরা পাইতেছি হচ্ছে 0.157। তাহলে 0.157.464 সেন্টিমিটার কিউব। বুঝছো? কিন্তু তাহলে এখানে আমাদের 1.75 দেওয়া আছে, তার মানে এটা আমাদের ভুল অ্যান্সার। বুঝতে পারছো? এটা আমাদের কারেক্ট অ্যান্সার না। এবার আসো, সর্বনিম্ন 0.025 মিলিমিটার পরিমাপ করা যায় একটা ভার্নিয়ার স্কেল দিয়ে বা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। স্লাইড ক্যালিপার্সের অপর নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা দিয়ে তোমার সর্বনিম্ন 0.025 মাপা যাবে যদি এটার ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.025 হয়। তো দেখো এটার ভার্নিয়ার ধ্রুবক কি? 0.025 না? তো একটা স্লাইড ক্যালিপার দিয়ে সর্বনিম্ন তার ভার্নিয়ার ধ্রুবক তত পর্যন্তই মাপা যায়। তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা বলো? 1 ও 3 খ নাম্বারটা। আচ্ছা, এরপরে প্রশ্ন যাই। এটা তো আমি তোমাদের বুঝাইলামই। আচ্ছা, এটাও বুঝাইলামই। এটা হচ্ছে গিয়ে জাস্ট পড়ে নিবা ওই যে সূত্রগুলো। এবার দেখো উত্তল আয়নার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে দেখো উত্তল আয়নায় তোমার হচ্ছে বিবর্ধনের মান সব সময় 1-এর চেয়ে ছোট হয়। বুঝতে পারছো? কারণ উত্তল আয়নায় সব সময় বাস্তব বিম্ব গঠিত হয় এবং এটা বস্তুর চেয়ে ছোট। বিবর্ধন মানে কি বলতো? বিবর্ধন মানে হচ্ছে L' বাই হচ্ছে L। L' হচ্ছে গিয়ে বিম্বের দৈর্ঘ্য। তাহলে এই বিম্বের দৈর্ঘ্যটা
সব সময় বস্তুর দৈর্ঘ্য থেকে কি হয়, ছোট হয়। তার কারণে বিবর্ধনের মান সব সময় 1 থেকে ছোট হয়। তাহলে এখানে আমাদের এইটা হবে গ, কারেক্ট অ্যান্সার। উত্তরায়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? m < 1। এখন আমাদের বলছে কি 8 নম্বরে দেখো 100 ফেমটোমিটার সমান সমান কত মিটার। তাহলে এখানে আমরা 8 নম্বর লিখে দেখো 100 ফেমটোমিটার, তো এখানে আমরা লিখলাম হচ্ছে 100 এর জায়গায় 100 লিখলাম। এখন ফেমটোমিটারটাকে আমরা মিটারে নিব, তাহলে 1 ফেমটোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। তাহলে এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 15, আর এখানে লেখা যায় এটাকে 10 স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15। তো এটাকে গুণ করলে -15 প্লাস 2, তাহলে -13 আসবে। তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস 13। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 13টাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, এই যে আমাদের গ। ওকে, এবার আসো বলের মাত্রা কোনটি, এটা তো মুখস্থ। বলের মাত্রা mLT ইনভার্স 2, এখানে t ইনভার্স 2 কে আবার এখানে লেখা যায় mL/t স্কোয়ার। তো আমাদের mL/t স্কোয়ার আছে না বলো তো, mL/t স্কোয়ার, যে খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? এগুলো ডিরেক্টলি মুখস্থ করে ফেলো যে বলের মাত্রা হচ্ছে mLT ইনভার্স 2। চাইলে এটাকে কি দিতে পারো বলো তো, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। এবার আসো সবল নিউক্লিয় বলের সীমা কত। তো সবল নিউক্লিয় বলের সীমা এটা সবাই আমরা জানি যে 10 টু দি পাওয়ার মাইনাস 15। তো এটাই আমরা দাগাই দিব, সবল নিউক্লিয় বলের সীমা 10 টু দি পাওয়ার মাইনাস 15। এবার আসো উপসর্গ বা গুণিতকগুলো এখানে আমি তোমাকে দিয়ে দিয়েছি, ওই যে এখানে আমাদের একটা আসছে না 10 টু দি পাওয়ার 100 ফেমটোমিটার। তো এই যে ফেমটোমিটার মানে কিন্তু ছিল এই যে ফেমটো মানে 10 টু দি পাওয়ার মাইনাস 15। ওকে, তো এই জন্যই কিন্তু ফেমটোমিটারের জায়গায় 10 টু দি পাওয়ার মাইনাস 15 বসাই দিয়েছি, এই আর কি। এবার আসো 11 নম্বর প্রশ্নটা, উপরের চিত্রে প্রতিবিম্ব কত দূরে সৃষ্টি হবে। তোমরা এটা কি ক্লিয়ারলি আশা করি মনে হয় বুঝতে পারতেছো না। তো এটা হচ্ছে আমাদের একটা দর্পণ, সেই দর্পণ থেকে এখানে আমাদের ফোকাস দেওয়া আছে, আর এখানে হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে এ বি একটা লক্ষ্যবস্তু আমাদের দেওয়া আছে, এই যে এটা এ আর এই হচ্ছে গিয়ে বি। আমাদের বলে দিছে পি থেকে যে সি এর দূরত্ব পিসি সমান 20 সেন্টিমিটার, পিসি সমান সমান আমাদের বলে দিছে 20 সেন্টিমিটার, পিসি সমান সমান 20 সেন্টিমিটার, এবং আমাদের বলে দিছে পিবি মানে বস্তু দেওয়া আছে 24 সেন্টিমিটার। তার মানে আমরা এখানে বলতে পারি যে ভাইয়া ইউ এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, সেটা কত বলতো 24 সেন্টিমিটার, বুঝছো। তাহলে ইউ হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার, এবং পিসি পি টু সি মানে বক্রতার কেন্দ্র সেটা হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। তাহলে আমরা প্রধান ফোকাসের দৈর্ঘ্য বলতে পারি 10 সেন্টিমিটার, যেহেতু পিসি হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্রের দূরত্ব, তাহলে তার অর্ধেক কি আমাদের প্রধান ফোকাস না, এই আর কি। তো আমাদের এবার চিত্রটা আমরা বুঝলাম। এবার আমরা বলছি উপরের চিত্রের প্রতিবিম্ব কত দূরে সৃষ্টি হবে, তার মানে ইউ দেওয়া আছে, এফ দেওয়া আছে, ভি বের করতে বলছে। তো আমরা কোন সূত্র ফেলবো, ওই যে আমরা জানি 1/u প্লাস হচ্ছে 1/v ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি বলতো 1/f, 1/u প্লাস 1/v ইকুয়াল টু হচ্ছে 1/f। এবার এটাকে যদি তুমি সলভ করো তাহলে তোমার যেটা লাগবে ভি লাগবে না। তো ভি লাগলে দেখো শর্টকাট কি, শর্টকাট হচ্ছে ইউ ইন্টু এফ উপরে গুণ করবে, আর এখানে হচ্ছে ইউ মাইনাস এফ। আর যদি ভি লাগতো তাহলে উপরে ইউ ইন্টু ভি, ভি মাইনাস এফ, একই কথা। তবে দেখো ইউ ইন্টু এফ, তাহলে ইউ এর ভ্যালু কত 24, আর এফ এর ভ্যালু কত 10, ডিভাইডেড বাই হচ্ছে 24 মাইনাস 10। এটাকে এবার ক্যালকুলেটরে তুলো, উপরে আসবে হচ্ছে 240/14, 240 ভাগ হচ্ছে 14, 17.142, 17.142 আসছে 17.14, এই যে 17.14 সেন্টিমিটার। ওকে, এবার দেখো সৃষ্ট প্রতিবিম্ব হবে, যেহেতু এটা বক্রতার কেন্দ্রের বাইরে, তাহলে এটা একটা অবতল দর্পণ, তাহলে এটা প্রতিবিম্ব হবে বাস্তব উল্টা, এবং এটা যেহেতু বক্রতার কেন্দ্রের বাইরে এটা ছোট হয়ে যাবে, বিম্বটা হয়ে যাবে ছোট। তাহলে এখানে দেখো অবাস্তব উল্টা বিবর্তিত না, বাস্তব উল্টা খর্বিত, হ্যাঁ এটা বাস্তব হবে এবং বিম্বটা উল্টে যাবে এবং লক্ষ্যবস্তুর আকারের থেকে ছোট হবে, তাহলে বাস্তব উল্টা এবং খর্বিত। এবার দেখো বর্তমান পৃথিবীতে ব্যবহৃত মোট শক্তি 10 টু দি পাওয়ার 5 জুল হলে নবায়নযোগ্য শক্তি কত জুল। তাহলে নবায়নযোগ্য শক্তি হচ্ছে উপস্থিত মোট শক্তির 20%। তাহলে দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 13 নাম্বারটা, দেখো এখানে আমরা 13 নাম্বারটা দেখো, এখানে হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 5, তাহলে 10 টু দি পাওয়ার 5 ইন্টু 20%। ক্যালকুলেটরে এটা তুলতে পারবা বলো তো, যদি না পারো আমি বলি কি হবে, জাস্ট সিম্পলি তুমি এখানে করবা কি, দেখো এখানে 10 টু দি পাওয়ার 5 এর জায়গায় 10 টু দি পাওয়ার 5 বসাইলা, 20% মানে হচ্ছে 20/100, 20% মানে হচ্ছে 20/100, বুঝতে পারছো 20/100, কারণ কি পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তো এইখানে তুমি এটাকে ক্যালকুলেট করলেই তুমি পেয়ে যাবে হচ্ছে 20,000 জুল, বুঝতে পারছো। তোমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যেটা। ওকে, এরপর হচ্ছে দেখো নিচের কোন সম্পর্কটি সঠিক। তো এটাও আসছে আমাদের অধ্যায় 7 থেকে,
অধ্যায় 7 থেকে আসছে। তো অধ্যায় 7 থেকে দেখো এখানে আমাদের একটা পর্যায়কালের সূত্র আছে টি, এই যে টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। তো এইটাকে যদি বোথ সাইডে স্কোয়ার করো তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ইন্টু আসবে কি এল বাই জি। এখন দেখো এক সাইডে জি যাবে, তাহলে এই সাইডে যদি আমি জি নিয়ে আসি তাহলে জি ইকুয়াল টু হচ্ছে 4 পাই স্কোয়ার এল বাই হচ্ছে গিয়ে কি টি স্কোয়ারটা নিচে চলে আসবে, এই আর কি। তো 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার আছে, 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। ক নম্বরটা কারেক্ট আনসার। ক্যান্ডেলা কি একক অধ্যায় 1 থেকে আসছে, আমরা জানি হচ্ছে দীপন তীব্রতার একক হচ্ছে গিয়ে কি ক্যান্ডেলা। এই যে দীপন তীব্রতার একক, এগুলো এটা মনে আমি দিয়ে দিছি। হ্যাঁ, এই যে দেখো দীপন তীব্রতা, এটার একক হচ্ছে ক্যান্ডেলা এবং প্রকাশ করা হয় কি দিয়ে, সিডি দিয়ে। হ্যাঁ, মৌলিক রাশি, এগুলো হচ্ছে মৌলিক রাশি, মৌলিক রাশির একটা একক, ওটাও তো দিয়ে দিয়েছি, ভালো কথা। এবার দেখো স্কেলার রাশি এবং ভেক্টর রাশিগুলোও দিয়ে দিছি, কারণ এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে স্কেলার রাশি দেখো আমি এখানে কি দিয়ে দিছি, তোমাদের এই যে স্কেলার রাশিগুলো দিয়ে দিছি, মাত্রা এবং এককও দিয়ে দিছি। এই ছক দুইটা মুখস্থ করবে, 1 মার্কের এমসিকিউ তোমার যে কোনো একটা পরীক্ষায় কমন পড়বে 100%, বুঝতে পারছো। এবার আসো মিন্টু 30 মিটার পার সেকেন্ড বেগে 150 গ্রাম ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, উদ্দীপকের বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এটা হচ্ছে ভাইয়া অধ্যায় 2 এর প্রশ্ন, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ উচ্চতার যে সূত্র সেটাকে আমরা প্রকাশ করেছি এইচ ম্যাক্স দিয়ে। কি দিয়ে প্রকাশ করি বলো তো, এইচ ম্যাক্স দিয়ে। এইচ ম্যাক্স হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, ইউ হচ্ছে আদি বেগ, বাই হচ্ছে 2 × 9.8। তাহলে এখন দেখো কত বেগে মারছে উপরের দিকে, এটা তো এটাই হচ্ছে তার আদি বেগ। তাহলে এখানে উপরে হবে কি 30 স্কোয়ার, নিচে হবে হচ্ছে 2 × এখানে কত হবে বলো তো 9.8। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ইউ স্কোয়ার বাই 2g, এটাকে আমরা জাস্ট ক্যালকুলেটারে যদি বসায় দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো আমরা দেখো এখানে লিখলাম 30 স্কোয়ার বাই হচ্ছে গিয়ে 2 × 9.8, কত আসে 45.91, 45.91 ইউনিট কি দিব, যেহেতু উচ্চতা তাহলে এই যে 45.91 মিটার, তাহলে 45.91 সামথিং 918 ছিল, তাহলে 45.92 বলতে পারি আমরা এটাকে, 45.92 বলতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এবার আসো বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি 0 জুল। দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠে বিভব শক্তি কি 0 জুল হবে না, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0 জুল, বিভব শক্তি ম্যাক্সিমাম হয়। তো এটা যেহেতু ভুল, কারেক্ট আনসার আমাদের 2-3ই হবে। তারপর আমরা একটু বের করে তোমাদের দেখা দিই কিভাবে বের করতে হবে, বাট তোমাদের পরীক্ষায় এটা ভুল মানে বাকি দুইটা কারেক্ট আনসার। তাহলে এটার কারেক্ট আনসার কিন্তু 2-3 হবে, আমি দাগাই দিলাম। তো করতে হয় কিভাবে একটু শিখিয়ে দিই। এখানে দেখো উঠতে সময় প্রয়োজন 3.06। এখন দেখো উঠতে সময় সেটা হচ্ছে যদি আমাদের টি হয় তাহলে টি, আচ্ছা এটাকে স্মল টি দিয়ে প্রকাশ করি, তাহলে উঠতে যদি সময় টি হয় তাহলে টি ইকুয়াল টু ইউ বাই জি। ইউ কত বলো, 30 বাই হচ্ছে 9.8। ওকে, দেখো এখানে 30 বাই হচ্ছে 9.8, 3.06 সেকেন্ড। তো ঠিক আছে, 3.06 ঠিক তো হবেই, তাই না। তো এইভাবে বের করতে হয় যে উঠতে সময়, বুঝছো। এখন যদি বলতো যে উড্ডয়ন কাল বা কতটুকু শূন্যে ভেসেছিল, কত সময় ধরে শূন্যে ভেসেছিল, জাস্ট এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, কারণ উঠতে যে সময় লাগে নামতে একই সময় লাগে, বুঝতে পারছো। এটা তো আমাদের কারেক্ট আনসার আসলো। যান্ত্রিক শক্তির পরিমাণ, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি, মোট শক্তি আর কি, দুইটা শক্তির যোগফল। তো এখন দেখো যেহেতু যান্ত্রিক শক্তি সর্বোচ্চ উচ্চতায় কথা বলতেছে, তাই না, বস্তুটি সর্বোচ্চ উচ্চতায়, তো সর্বোচ্চ উচ্চতায় তোমার গতিশক্তি তো থাকে না, কারণ সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তুটা স্থির হয়ে যায়, তখন থাকে শুধুমাত্র বিভব শক্তি। তাহলে সুতরাং আমরা সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি যেটা পাবো সেটাকে আমরা হচ্ছে ইপি দিয়ে যদি প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে গিয়ে এম জি ইন্টু এইচ। তো এম আমরা কত পাইছি, ওই যে ওখানে দেওয়া আছে 150 গ্রাম, তাহলে 0.150 ইন্টু এটার সাথে ইন্টু করবো হচ্ছে 9.8, এবং উচ্চতা কত বলো, উচ্চতা হচ্ছে এই যে 45.92, তাহলে এই যে 45.92। তো এটাকে ক্যালকুলেট করলেই তুমি পেয়ে যাবা। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 0.150 ইন্টু 9.8 ইন্টু 45.92। এবার জাস্ট আমি একটু ইকুয়াল চাপলাম, 67.5024, 67.5 এই যে এটা তো জানি যে এটা কারেক্ট আনসার হবে, জাস্ট বুঝাইলাম আর কি। এবার দেখো পরে হচ্ছে শব্দ তরঙ্গের বিস্তার পূর্বের 4 গুণ হলে তীব্রতা হবে। তাহলে দেখো তীব্রতা এর সাথে বিস্তারের যে সম্পর্ক, তো তীব্রতাকে যদি আমরা আই দিয়ে প্রকাশ করি তাহলে এটা বিস্তার যদি এ হয় তাহলে আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, তাহলে যদি বিস্তার পূর্বের 4 গুণ হয়ে যায়, তার মানে এ যদি 4 গুণ হয়ে যায় তাহলে তীব্রতা হয়ে যাবে 4 4 কত বলতো 16 গুণ না,
4 4 16, এই পাশে না লিখে 4 গুণ হলে এখানে আমরা বলতে পারি এটা 16 গুণ হয়ে যাবে। তো কারেক্ট অ্যান্সারে আমাদের কি 16 গুণ। এবার দেখো ডেন্টিস্ট দাঁতের ক্যাভিটি দেখার জন্য কোন আয়না ব্যবহার করা হয়? তাহলে দেখো অবতল দর্পণ ব্যবহার করা হয়, বুঝতে পারছো? তাহলে যে ডেন্টিস্ট অবতল দর্পণ ব্যবহার করে এবং এটা ফোকাস এবং মেরুর মাঝখানে দাঁত রাখে, তাহলে দাঁত বিবর্ধিত আকারে অবাস্তব বিম্ব গঠন করে, বুঝতে পারছো? মানে দাঁতের যে বিম্বটা সেটা অবাস্তব হয় এবং বড় হয়, বুঝছো, বিবর্ধিত হয়ে যায়, তো অবতল দর্পণ ব্যবহার করে। এবার দেখো কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে? তাহলে এটা তো সবাই জানো যে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। হ্যাঁ, এবার দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের কি বলতো? সমানুপাতিক। ওকে, আর দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। ওকে, এই দুইটা হচ্ছে গ্যালিলিওর পরন্ত বস্তু দ্বিতীয় সূত্রটা এখানে আসছে। আর উচ্চতা বা দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, ওটা হচ্ছে গ্যালিলিওর 3 নম্বর সূত্র। তো এই প্রশ্নগুলো তো বুঝতেই পারতেছো কত সহজ আসছে। এবার দেখো ক্ষমতার একক কোনটি? কত সহজ প্রশ্ন ভাইয়া, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এবার আসো কোনটি তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র? তো তার দিয়ে যেটা আমরা বানাইতে পারি সেটা হচ্ছে বেহালা। কি বানাইতে পারি বলতো? বেহালা। ওকে, এবার আসো কোনটি অনবায়নযোগ্য শক্তি, যেটাকে হচ্ছে নবায়নযোগ্য করা যায় না, মানে সেটা হচ্ছে অনবায়নযোগ্য, সেটা হচ্ছে আমাদের গ্যাসকে আবার কখনোই পুনরায় ব্যবহার করা যাবে না, মানে গ্যাস শেষ মানে শেষ। তো নবায়নযোগ্য মানে যেটাকে পুনরায় ব্যবহার করা যায়। তো এইখানে তোমাদের দেওয়া আছে, দেখো এই যে শক্তি বিভিন্ন উৎস, এখানে কোনটা নবায়নযোগ্য কোনটা অনবায়নযোগ্য সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা স্লাইডটা পেলে পড়ে নিবা। তো এর সাথে তোমাদের সবগুলো এমসিকিউ সলভ করে দিলাম। এরপরে তোমাদের কি দরকার ভাইয়াকে জাস্ট কমেন্ট করে তোমরা জানাও, ভাইয়া ওটা তোমাদের দিয়ে দিব।